সব সম্প্রদায় মিলে আমরা এক পরিবার, সম্প্রীতির বার্তা দিলেন ডক্টর ইউনূস। দুর্নীতির অভিযোগে হাসিনা, রেহানা, টিউলিপ সহ 19 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মডেল মেঘনা আটক ইস্যুতে সমালোচনার পর ডিবি প্রধান রেজাউলের অপসারণ। মার্চ ফর গাজা ইতিহাসের পাতায় লেখা থাকবে বললেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। ট্রাম্পের নয়া শুল্ক নীতিতে ছাড় পেল মোবাইল কম্পিউটার। সৌদি আরবে 8,000 অভিবাসীকে বহিষ্কার, চলমান অভিযানে গ্রেপ্তার হাজার হাজার। এবং ইংরেজি না জানার কারণে বিদ্রূপের শিকার রিজওয়ান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি সুরাইয়া আহমেদ রাত্রি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সকল ধর্ম ও জাতিগোষ্ঠী এক পরিবার, এমন বার্তাই দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও সমতলের সব সম্প্রদায় মিলে আমরা একটি পরিবার। আমাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্যই আমাদের শক্তি। রোববার সকালে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, পহেলা বৈশাখ সেই ঐক্য ও সম্প্রীতির অন্যতম প্রতীক। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হিসেবে আন্তর্জাতিক বৌদ্ধবিহার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এটি কেবল ধর্মীয় স্থাপনা নয়, বরং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ডেও অবদান রাখছে। তিনি আরও বলেন, এই অঞ্চলের বৌদ্ধবিহারগুলো অতীত থেকেই ধর্ম, শিক্ষা ও জনকল্যাণের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখান থেকেই মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। গৌতম বুদ্ধের শান্তির শিক্ষা তুলে ধরে তিনি বলেন, বৌদ্ধ ধর্ম সকল প্রাণীর মঙ্গল কামনা করে, এমনকি ক্ষুদ্র প্রাণীকেও শান্তি ও সুখ থেকে বঞ্চিত করা উচিত নয়। সম্প্রীতি ভবন প্রসঙ্গে তিনি বলেন, এই ভবন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে। রাজুকের পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের দেওয়া চার্জশিট আমলে নিয়ে এই আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্যান্য আসামিরা হলেন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এছাড়া মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 জন বর্তমান ও সাবেক কর্মকর্তা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, পূর্বাচলের 60 কাঠা জমির 6টি প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ মিলেছে। মামলায় অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সরকারে থাকার সময় নিজেদের প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন, যা দুর্নীতির শামিল। এ ঘটনায় 12, 13 ও 14 জানুয়ারি পৃথক 8টি অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলাগুলো দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে দায়ের করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং এখনও সেখানে অবস্থান করছেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে অপসারণ করা হয়েছে। রোববার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, প্রশাসনিক স্বার্থে তাকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন কার্যকর থাকবে এবং তা অবিলম্বে বাস্তবায়ন হবে। রেজাউল করিম মল্লিক 17তম বিসিএস এর পুলিশ ব্যাচের কর্মকর্তা। তিনি 1998 সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। 2024 সালের 1 সেপ্টেম্বর তিনি ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি সিআইডি ও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। তাকে অপসারণের প্রেক্ষাপটে রয়েছে মডেল মেঘনা আলমকে আটকের ঘটনা। গত 7 এপ্রিল মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মেঘনাকে তার বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। এরপর 10 এপ্রিল আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দেন। এই ঘটনায় ডিবিকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।
11 এপ্রিল ডিএমপি এক ব্যাখ্যায় জানায়, মেঘনা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্ন, মিথ্যাচার ও আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন, তবে তাকে আইন অনুযায়ী আটক করা হয়েছে। অপহরণের অভিযোগ সঠিক নয় বলে জানানো হয়। ঘটনার পরপরই রেজাউলকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা সমাবেশকে ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে লাখো মানুষ অংশ নেন। কর্মসূচির আয়োজক ছিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। রাষ্ট্রদূত রামাদান বলেন, এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। বাংলাদেশের জনগণ আজ প্রমাণ করেছে তারা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। তিনি বলেন, বাংলাদেশ আজ এমন এক অনন্য জাতির প্রতীক যারা নৈতিকভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। এই জাতি ইতিহাসের সঠিক পাশে রয়েছে এবং থাকবে। ফিলিস্তিনি জনগণের মুক্তির আন্দোলনে তারা শক্তি ও সাহস যোগায়। সমাবেশে বাংলাদেশের পতাকা ও ফিলিস্তিনের পতাকা একসঙ্গে উঠতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পটভূমিতে হাজারো কণ্ঠস্বর স্বাধীনতা ও ন্যায় বিচারের পক্ষে একত্রিত হয়। রাষ্ট্রদূত বলেন, ঢাকার কণ্ঠস্বর থেমে থাকবে না যতদিন না ফিলিস্তিনের মানুষ ন্যায় বিচার ও স্বাধীনতা ফিরে পায়। তিনি আরও বলেন, আপনারা শুধু সমর্থক নন, আপনারা আমাদের ভাই ও বোন। ফিলিস্তিন বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। আমরা এই সংহতি ও সাহসিকতাকে চিরকাল মনে রাখব। রাষ্ট্রদূতের বার্তায় উঠে আসে কৃতজ্ঞতা, সম্মান ও আশা। তিনি বাংলাদেশের অগণিত মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ন্যায় বিচারের সংগ্রামে আমাদের একতাবদ্ধ কণ্ঠই একদিন বিজয় বয়ে আনবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক,
রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক নীতিতে টালমাটাল বিশ্ব বাণিজ্য। অনেকেই ধারণা করেছিলেন এর ফলে স্মার্টফোন, ল্যাপটপ ও ট্যাবলেট সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দাম বেড়ে যাবে যুক্তরাষ্ট্রের বাজারে, যা বিশ্ববাজারে প্রভাব ফেলবে। বিশেষ করে আইফোনের দাম কয়েকশো ডলার পর্যন্ত বাড়ার সম্ভাবনা ছিল। তবে ট্রাম্প প্রশাসন মোবাইল ও কম্পিউটার সহ বেশ কিছু ইলেকট্রনিক পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে। 12 এপ্রিল শনিবার মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে জানানো হয়েছে স্মার্টফোন এবং কম্পিউটারের উপর শুল্ক বাড়ানো হবে না। এর ফলে আইফোন সহ অন্যান্য পণ্যের দাম বাড়ানোর শঙ্কা কমেছে। উল্লেখ্য, প্রায় 80% অ্যাপল পণ্য চীনে উৎপাদিত হয়, তাই চীনা পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের কারণে এই পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে মার্কিন প্রশাসন তাদের এই পরিকল্পনা থেকে সরে গিয়ে এই পণ্যের উপর শুল্কের সিদ্ধান্ত স্থগিত করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোর জন্য একটি স্বস্তির খবর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ট্রাম্প প্রশাসনের $9 বিলিয়ন সরকারি অনুদান ও চুক্তি পর্যালোচনার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছেন। তারা প্রশাসনের এই পদক্ষেপকে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ দমন অভিযানের অংশ হিসেবে দেখছেন। শুক্রবার বস্টনের একটি ফেডারেল আদালতে দাখিল করা মামলায় অভিযোগ করা হয়েছে ট্রাম্প প্রশাসন অবৈধভাবে একাডেমিক স্বাধীনতা ও বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করছে। হার্ভার্ডের আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রফেসর্স মামলাটি করেছে। এই মামলা ফিলিস্তিনপন্থী আন্দোলন ও প্রশাসনের চাপের প্রেক্ষাপটে দাখিল করা হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মুখোশ পরিহিত আন্দোলনকারীদের উপস্থিতি প্রশাসনের নজরে আসে এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলো হার্ভার্ডকে কয়েকটি শর্ত পূরণের নির্দেশ দেয়।
এর মধ্যে মুখোশ ব্যবহার নিষিদ্ধ করা, ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন প্রোগ্রাম বাতিল করা এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করা ছিল। মামলাটি দাবি করছে ট্রাম্প প্রশাসন রাজনৈতিক মতামত ও নীতিগত পছন্দ চাপিয়ে দিতে চাইছে, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন। বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের কনসুলেট জেনারেল অফিসে 11 এপ্রিল এক বিশাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উদযাপন ছিল বাংলাদেশের স্বাধীনতা ও আত্মনির্ধারণের পথে একটি শক্তিশালী মাইলফলক। এই অনুষ্ঠানে সকল রাজনৈতিক নেতা, কমিউনিটি নেতা, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সকল জেলা সমিতির নেতৃবৃন্দ ও কর্মী, বহু সংস্কৃতি ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক কূটনীতিক ও মূলধারার রাজনীতিবিদ। কনসাল জেনারেল নাজমুল হুদার জন্য ছিল এটি শেষ অনুষ্ঠান, কারণ তিনি সদ্য আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পদোন্নতি পেয়েছেন। নিউজটি রিপোর্ট করেছে নিকোয়াল হালব্যাক ও মোজাহিদুল ইসলাম। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে চলমান জাতীয় অভিযানের অংশ হিসেবে ৮,১২৬ জন অভিবাসীকে ইতিমধ্যে বহিষ্কার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাসস্থান, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১৮,৬৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান ২০২৫ সালের হজ মৌসুমের আগে সীমান্ত ও শ্রমবাজার নিয়ন্ত্রণে আনতে নেওয়া উদ্যোগের অংশ। গ্রেপ্তারদের মধ্যে ১১,৮১৩ জন বাসস্থান আইনের, ৪,৩৬৬ জন সীমান্ত নিরাপত্তা আইনের এবং ২,৪৯০ জন শ্রম আইনের লঙ্ঘন করেছেন। গ্রেপ্তারদের মধ্যে ১,৪৯৭ জন সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সময় ধরা পড়েন। তাদের মধ্যে ৬৯% ইথিওপিয়ান, ২৭% ইয়েমেনি এবং 4% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ৫৯ জনকে আটক করা হয়েছে। ২৫,৭৫৪ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে কাগজপত্র প্রস্তুতির জন্য এবং ২,৭৭৯ জনকে দেশে ফেরানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অবৈধ অভিবাসীদের সহায়তার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, যারা সহায়তা করবে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। ইসরায়েলের নির ইতজাক এলাকায় ৩টি স্বল্প পাল্লার রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার রাতের এই হামলার সময় সাইরেন বেজে ওঠে ইসরায়েল জুড়ে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। হামাসের টেলিগ্রাম চ্যানেল থেকে হামলার দায় স্বীকার করে জানানো হয়, তাদের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড রাজুম নামের ৩টি রকেট ইসরায়েলের নির ইতজাক এলাকায় নিক্ষেপ করেছে। এর আগে গত সপ্তাহে আশদোদ শহরে আরও 10টি রকেট ছুড়েছিল হামাস। এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অব্যাহত রয়েছে। সম্প্রতি করা এক বিশ্লেষণে দেখা গেছে ৩৬টি হামলার অধিকাংশই নারী ও শিশুদের লক্ষ্য করে চালানো হয়েছে। ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সময়ে গাজায় ২২৪টি আবাসিক ভবন ও শরণার্থী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরোধী চুক্তি কার্যকর হলেও ১৮ মার্চ তা ভেঙে আবারও আগ্রাসন শুরু করে ইসরায়েল। যুদ্ধের শুরুর পর এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে প্রায় ৫১,০০০ মানুষ এবং আহত হয়েছেন ১,১৫,০০০-এরও বেশি। বিপুল সংখ্যক মানুষ এখন বাস্তুহারা হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি,
কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ।
চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে বেইলি রোডের মহিলা সমিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে শেষের কবিতা নাটকের 2 দিন ব্যাপী প্রদর্শনের আয়োজন করেছিল নাট্য সংগঠন প্রাঙ্গণে মোড়। তবে তৌহিদি জনতা নামের একটি পক্ষ থেকে হুমকি স্বরূপ চিঠি পাওয়ার পর নিরাপত্তার কথা বিবেচনা করে মহিলা সমিতি কর্তৃপক্ষ নাটকটির মঞ্চায়নের অনুমতি বাতিল করে। নাটকের নির্দেশক নুনা আফরোজ জানান, প্রদর্শনীর জন্য সব প্রস্তুতি সম্পন্ন ছিল। মিলনায়তনের ভাড়া, প্রচার খরচ ও মহড়া শেষ হলেও হঠাৎ করেই নাটক বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। তৌহিদি জনতা তাদের চিঠিতে নাটক চলাকালীন ভাঙচুর হলে দায় নেবে না বলে জানায়। এই ঘটনার প্রতিবাদে রবিবার বিকেল 5:30টায় নাট্যদল প্রাঙ্গণে মোড়ের সদস্যরা নাটকের পোশাক পরে মহিলা সমিতির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। নির্দেশক নুনা আফরোজ একটি খোলা চিঠিতে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর কাছে সহায়তার আবেদন জানালেও কোনো সাড়া পাননি। এর আগে ফেব্রুয়ারিতেও হুমকির কারণে মহিলা সমিতিতে ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত হয়েছিল। নাট্যকর্মীদের দাবি, এই ধরনের হুমকির মাধ্যমে নাট্যচর্চা বন্ধ করে দেওয়ার প্রবণতা প্রতিহত করা প্রয়োজন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ইংরেজি বলতে না পারার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বিদ্রূপের শিকার হয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তবে এবার স্পষ্ট জানিয়ে দিলেন, ইংরেজিতে দুর্বল হলেও নিজের প্রকাশভঙ্গি নিয়ে তিনি গর্বিত। পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে প্রথম ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে হাজির হন রিজওয়ান। সেখানেই তিনি নিজের মন থেকে কথা বলেন, জানান, আমি যে ইংরেজি বলতে পারি না তাতে কিছু যায় আসে না। আমি যা বলি মন থেকে বলি এবং তাতে গর্ব অনুভব করি। ইংরেজির প্রথাগত শিক্ষা নেই, সেটা স্বীকার করি, তবে পাকিস্তানের অধিনায়ক হিসেবে ইংরেজি না জানায় একটুও লজ্জিত নই। তিনি আরও বলেন, জুনিয়রদের সবসময় বলি পড়াশোনা শেষ করতে, যাতে ভালো ইংরেজি বলতে পারে। তবে পাকিস্তান আমার থেকে ইংরেজি নয়, ক্রিকেট চায়। যদি ইংরেজি চায় তবে আমি ক্রিকেট ছেড়ে প্রফেসর হয়ে যাব। চলমান সময়ে পাকিস্তান দলের পারফরমেন্স ভালো যাচ্ছে না। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি ও নিউজিল্যান্ড সফরে ব্যর্থতা, ধারাবাহিকতার অভাবের মধ্যে থেকেও রিজওয়ান সবাইকে পাশে থাকার আহ্বান জানান। বলেন, সমালোচনা করবেন, তবে উন্নতির জন্যও পরামর্শ দিন। ওয়াসিম ভাইয়ের পরামর্শে আমরা অনেক কিছু শিখি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সব সম্প্রদায় মিলে আমরা এক পরিবার, সম্প্রীতির বার্তা দিলেন ডক্টর ইউনূস। দুর্নীতির অভিযোগে হাসিনা, রেহানা, টিউলিপ সহ 19 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মডেল মেঘনা আটক ইস্যুতে সমালোচনার পর ডিবি প্রধান রেজাউলের অপসারণ। মার্চ ফর গাজা ইতিহাসের পাতায় লেখা থাকবে, বললেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। ট্রাম্পের নয়া শুল্ক নীতিতে ছাড় পেল মোবাইল কম্পিউটার। সৌদি আরবে 8,000 অভিবাসীকে বহিষ্কার, চলমান অভিযানে গ্রেপ্তার হাজার হাজার। এবং ইংরেজি না জানার কারণে বিদ্রূপের শিকার রিজওয়ান। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।